মিল্ক টিথ আমার তো মনে হয় সব থেকে ইম্পর্টেন্ট। বাচ্চারা হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে খাবার খাচ্ছে, তো যত তাড়াতাড়ি বাবা মারা খাবার খাওয়ানোটা শেষ করাতে পারবে, তো ওই ক্যাভিটিগুলো হওয়ার মেন প্রবলেম হচ্ছে তো ব্যাকটেরিয়া। চিনি দেওয়া জিনিস দাঁতের জন্য তো একেবারেই ভালো নয়। ভয় পাওয়ার থেকে সায়েন্সের উপর বিশ্বাস করাটা আমার মনে হয় ইম্পর্টেন্ট। এই নো ফ্লোরাইড মুভমেন্টটা অনেক জায়গাতেই হচ্ছে, বাট ইট ইজ নট সায়েন্টিফিক্যালি প্রুভেন। আজ আমরা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা প্রায় সময়ই অভিভাবকরা এড়িয়ে যান, আর এর প্রভাব পড়ে আমাদের শিশুদের সারা জীবনের ওপর। শিশুর দাঁতের যত্ন, এই সামান্য কথাটাতেই লুকিয়ে রয়েছে জটিলতা এবং স্বাস্থ্য ঝুঁকি। আমি দিশা, আর আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট শিশু দন্ত বিশেষজ্ঞ ডক্টর ত্রিশিত বসাক। ডক্টর বসাক, আপনাকে দ্য ওয়ালে স্বাগত। হ্যাঁ, আমি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। নিশ্চয়ই। বিষয়টা হচ্ছে, এখনো পর্যন্ত শিশুদের দাঁতে পচন ধরা বা টুথ ডিকে, সেটা #1 প্রবলেম কেন? সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমরা ধরবো এই জায়গাটাতে, প্রথম হচ্ছে ওরাল হাইজিন মেনটেনেন্স, যেটা আমরা বলি যে সবসময় ব্রাশ করা, তারপরে ধরো খাবার খাওয়ার পর কুলকুচি করা, এই হুম। হ্যাবিটগুলো যতক্ষণ না বাচ্চাদের আমরা ডেভেলপ করাতে পারবো, হুম। একটা এই সমস্যা সবসময় থেকে যাচ্ছে। হুম। তো আর তার সঙ্গে এছাড়াও আমরা আরো দেখি যে বেসিক্যালি প্রবলেমস থাকে। ধরো রাত্রিবেলা বাচ্চাকে ঘুম পাড়ানোর জন্য মাঝে মধ্যে বাবা মারা কিছু বটলের মধ্যে ধরো মিষ্টি চিনি মেশানো একটা দুধ বা কোনো জুস এরকম টাইপের কিছু জিনিস দিয়ে ওরা ঘুম পাড়ানোর চেষ্টা করে যাতে বাচ্চা আরাম করে ঘুমিয়ে পড়ে। কিন্তু কি হয় তার জন্যে রাত্রিবেলা সারা রাত্রি ধরে এই বটল থেকে যা ওরা খেয়েছে সেটা একটা লেয়ার মতো একটা দাঁতের উপর হয়ে থাকে। আর ওটাতে তো চিনি মেশানোই আছে। তো যে আমাদের জীবাণুগুলো মুখের ভেতরে থাকছে সেগুলো একদম মনের আনন্দে ওগুলোকে বেসিক্যালি ডাইজেস্ট করতে পারে, অ্যাসিড বার করছে তার উপর মানে পরিবর্তে। আর সেটা থেকেই বেসিক্যালি আমাদের দাঁতে যে ডিকেটা হয় সেটা তৈরি হচ্ছে। তো ওই ক্যাভিটিগুলো হওয়ার মেন প্রবলেম হচ্ছে তো ব্যাকটেরিয়া। তো ওই ব্যাকটেরিয়াটাকে যদি আমরা কমাতে পারি তাহলেই আমাদের টুথ ডিকে প্রবলেমগুলো আমরা দেখবো যে আস্তে আস্তে করে কমে যাচ্ছে। একদমই। তাহলে আরেকটা বিষয় হচ্ছে, এই যে যে চিনি জাতীয় যে খাবারগুলো থাকে বা প্যাকেজ স্ন্যাক্স গুলো যে থাকে বা সুগারি ড্রিঙ্ক যেগুলো থাকে, এগুলোর প্রতি কিন্তু বাচ্চাদের একটা অন্য রকমেরই আকর্ষণ থাকে। আর ইভেন মা বাবারাও অনেক সময় মন ভোলানোর জন্য বা টাইম পাসের জন্য কিন্তু বাচ্চাদেরকে সেগুলো দিয়ে দেয়। এই জিনিসগুলো বাচ্চাদের দাঁতের ক্ষেত্রে কতটা ক্ষতিকর? দেখো ডেফিনেটলি চিনি দেওয়া জিনিস দাঁতের জন্য তো একেবারেই ভালো নয়, কিন্তু হুম। এবার আমরা তো বাচ্চাদের কেন বড়দেরও আমরা সবসময় না বলতে পারি না হুম। যে একটা কোনো কেউ গিফট দিল, চকলেট দিল বা কিছু দিল, ওদেরও ইচ্ছে করে খেতে, আইসক্রিম খাওয়ার জন্য হুম। বায়না করবে, চকলেট খাওয়ার জন্য বায়না করবে। তো সেটা তো অবভিয়াসলি আমরা বারণ তো একেবারে ওরকম ভাবে করতে পারবো না, কিন্তু ওটাকে রেগুলেট করতে পারলে সব থেকে ভালো হয়। হুম। তো রেগুলেট করা বলতে কিভাবে বলবো, মানে ধরো বাচ্চাদের আমরা বোঝালাম যে ঠিক আছে তুমি চকলেটটা খাও, হুম। কিন্তু খাওয়ার পরে তোমাকে একবার মুখটা কুলকুচি করে নিতে হবে। হুম। বা স্পেশালি যদি রাত্রির দিকে যদি ওরা খাচ্ছে তাহলে রাত্রিবেলা একবার ব্রাশ করে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। হুম। দিনে 2বার করে ব্রাশ করাটা সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার থাকে। তো সেটা যদি ওরা ইনকর্পোরেট করতে পারে, ওদের মানে হ্যাবিটটা বানাতে পারে, হুম। তাহলে ওটা অনেকটাই প্রবলেমটা সলভ করে দেয়। তো এবারে কামিং ব্যাক টু দ্য চিনি প্রবলেম, তো সুগার ইনটেকটাও যদি আমরা একটু রেগুলেট করতে পারি, ধরুন বাচ্চাদের সবসময় যদি চিনি জাতীয় জিনিস না দিয়ে আমরা অন্য কিছু দিলাম, ধরো হেলদি কিছু স্ন্যাক্স টাইপের কিছু, ধরো আপেল একটু ছোট ছোট করে কেটে টুকরো করে দেওয়া বা এই করা, বাট তারপরেও কিন্তু একটা মুখটা ধোয়ার একটা মানে হ্যাবিট করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো ডক্টর বসাক, এই যে এই ধরনের যে ফুড ইন্ডাস্ট্রি গুলো রয়েছে, তাহলে তারা কি জেনে বুঝেই বাচ্চাদেরকে টার্গেট করছে? কিছুটা তো আছেই ডেফিনেটলি, কারণ কি সুগার সব থেকে অ্যাডিকটিভ জিনিস। বাকি মানে আমাদের খাদ্যর মধ্যে যা যা জিনিস আমরা দেখতে পাই, হুম। সুগার ইজ ওয়ান অফ দি মোস্ট অ্যাডিকটিভ সাবস্টেন্সেস। মানে খালি বাচ্চাদের নয়, বড়দেরও ওটার প্রতি একটা হুম। অ্যাট্রাকশন হয়, যেটার জন্য এত যে কোল্ড ড্রিঙ্কস আর এ সব মানে বিক্রি হচ্ছে মার্কেটে, এত বিক্রি হচ্ছে কারণ কি ওই সুগারটা থেকে একটা ক্রেভিং তৈরি হয়। হুম। ক্রেভিংটার জন্য আরো বেশি ওটাতে আমাদের টান থাকে, যে একটুখানি খেলাম না, ওটাতে আমাদের মনটা ঠিক আমরা কি বলবো মানে মিটলো না, আমাদের মনের ইচ্ছাটা মিটলো না, হুম। তো সেটার জন্য আমরা মনে করি যে না আর একটুখানি আরেক গ্লাস খাই। হুম। কিন্তু ওই যে বারবার ওটাতে যে খাচ্ছি, কিন্তু তারপরে আমরা যদি সেটার জন্য কিছু না করে থাকি, হুম। সেখান থেকেই হয়ে যায় প্রবলেমটা।
আরেকখানা জিনিস আমরা দেখেছি যেখানে মানে ধরুন আমরা এখানে ডেন্টিকেও বাচ্চাদের আমরা ওটাকে গাইড করি, বাবা মাদের ওটা নিয়ে আমরা গাইড করার চেষ্টা করি যে হুম খাবার টাইমটাও ইজ মানে খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। বাচ্চারা সেই ঘন্টার পর ঘন্টা টিভি দেখতে দেখতে খাচ্ছে, হুম মুখের ভেতরে একটু খাবার নিয়ে বসেই থাকে, হুম তো সেটা নিয়ে মানে চেবাচ্ছে না, খাবারটা দাঁতের সাথে লেগেই আছে সারাক্ষণ। সেটার জন্যও কিন্তু অনেকটা কিন্তু মানে এই যে জীবাণুগুলো থাকে সেগুলো আরো বেশি অ্যাক্টিভ হয়ে যায় ওই টাইমটাতে। তো যত তাড়াতাড়ি বাবা মারা খাবার খাওয়ানোটা শেষ করাতে পারবে, তত কিন্তু কম আমরা দেখেছি যে ক্যাভিটি হওয়ার সম্ভাবনাটাও কমে যায়। কারণ কি অনেকে ভাবে যে বাচ্চা তো চকলেটই খাচ্ছে না, হুম কোল্ড ড্রিঙ্কসও খাচ্ছে না, কিছুই করছে না, কিন্তু তাও দাঁতে ক্যাভিটি হয়ে যাচ্ছে। কিন্তু সেখানে আমরা দেখতে পাই যে বাচ্চারা হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে খাবার খাচ্ছে, মানে একটু হয়তো এক বাটি ভাত আর ডাল নিয়ে বসেছে, কিন্তু সেটাই মুখের ভেতরে ঘন্টার পর রেখে ঘন্টা। বসে আছে, টিভির দিকে তাকিয়ে আছে, সে চেবাচ্ছেই না, মুখের ভেতরে ওটা সারাক্ষণ দাঁতের উপর কন্ট্যাক্টে থাকছে। হুম। সেখান থেকে একটা প্রবলেম তো ডেফিনেটলি আমরা আসি, তো সেইখানে আমরা তখন গাইড করি বাবা মাদের যে আপনারা খাবার টাইমটাকে যে করে হোক কম করতে হবে। তো সেটা একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর তো থাকে। একটা বিষয় আছে ফ্লোরাইড। এই ফ্লোরাইড জিনিসটা অ্যাকচুয়ালি কি আমাদের দর্শকদেরকে যদি বুঝিয়ে বলেন, আর এটা আমাদের শরীরে কিভাবে কাজ করে? ফ্লোরাইড হচ্ছে বেসিক্যালি একটা ন্যাচারালি অকারিং এলিমেন্ট, যেটা আমাদের মানে সিস্টেমিক ভাবে তো অবভিয়াসলি হেল্প করে। দাঁতের ক্ষেত্রে আমরা দেখি নর্মালি ওগুলো কি হয়, যখন বাচ্চা বড় হচ্ছে ওই হুম টাইমে ফ্লোরাইড যতটা পরিমাণে শরীরের ভেতরে দরকার হুম সেইটুকু যদি চলে যায়, তাতে কিন্তু আমাদের ডেভেলপমেন্টের মধ্যে খুবই ভালো ওটা হুম এফেক্ট আসে। এনামেল বলে একটা স্ট্রাকচার হয় দাঁতের মধ্যে, যেটা হুম হচ্ছে দাঁতের একদম ওপরের লেয়ারটা থাকে। হুম তো এই লেয়ারটা বেসিক্যালি তোমার যেটা থাকে, এটাই হচ্ছে তো মেন লেয়ার যেটা আমাদের দাঁত থেকে প্রোটেকশন দিচ্ছে, আর এটাই সব থেকে শক্ত মানে পার্ট অফ দ্য হিউম্যান বডি। হুম মানে ওর থেকে শক্ত জিনিস হয় না, আমাদের হাড়ের থেকেও বেশি শক্ত। তো ওটার ডেভেলপমেন্টের সময় যদি শরীরের ভেতরে ফ্লোরাইড ইনটেকটা ঠিক থাকে, হুম তাহলে ওটার সাথে ওই ফ্লোরাইড পার্টিকেলগুলো এনামেলের সাথে বন্ড করে ওর ভেতরে একটা সোডিয়াম হাইড্রক্সি অ্যাপেটাইট বলে একখানা মানে ফ্লোরো অ্যাপেটাইট বলে একটা সাবস্টেন্স তৈরি হয়, যেটা বেসিক্যালি আমাদের এই মুখের ভেতরে যে ব্যাকটেরিয়া বা এগুলো যেগুলো থাকে ওগুলোর এগেনস্টে কাজ করে। ওগুলোকে ওরা বাড়তে দেয় না, হুম। ওগুলোকে ওরা মেরে দেয়। তো সেই ক্ষেত্রে দাঁতগুলো ক্যাভিটি থেকে কিন্তু অনেকটা পরিমাণেই বেঁচে যাওয়ার একটা চান্স থাকে। এবার অবভিয়াসলি যদি তার সঙ্গে ওরাল হাইজিন মেনটেনেন্সটা ভালো থাকে, হুম। তাহলে নর্মালি আমরা দেখি যে ক্যাভিটি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম হয়ে যায় ওটাতে। তো সেক্ষেত্রে অনেকের এই ধারণাটা রয়েছে যে ফ্লোরাইড এক রকমের ক্ষতিকর বা বিষাক্ত পদার্থ। অর্থাৎ আপনি বলছেন এই ধারণাটা সম্পূর্ণ ভুল তার মানে? দেখো, একদম ভুল আমি বলবো না। ফ্লোরাইড টক্সিসিটি ডেফিনেটলি একটা যে টার্ম আছে আমাদের মেডিকেল টার্মসে, কিন্তু যদি সঠিক পরিমাণে আমরা ফ্লোরাইডটাকে আমরা রেগুলেট করে আমরা ইনটেকটা রাখি, হুম তাহলে কিন্তু কোনো ক্ষতি হয় না। ফ্লোরাইড টক্সিসিটি তখনই হবে যদি আমাদের যেটা মানে রেগুলেটেড যে আরডিএ যে ডোজটা হয়, রেগুলেটেড ডায়েটারি অ্যালাওয়েন্স যেটাকে আমরা বলি, সেটার থেকে যদি বেশি পরিমাণে ফ্লোরাইডটা চলে যায়, হুম তখন কিন্তু শরীরের উপর ওটা নর্মালি এফেক্ট করে, স্পেশালি বাচ্চাদের জন্য। কারণ কি ওদের ডেভেলপিং এজে যদি ফ্লোরাইড টক্সিসিটি হয়, ওতে কিন্তু হাড়ের ডেভেলপমেন্ট বা দাঁতের ডেভেলপমেন্ট বলো, এগুলো সবেতেই কিন্তু ওগুলো এফেক্ট করে, ওতে কিন্তু আস্তে আস্তে করে ওগুলো উইক হয়ে যায় স্ট্রাকচারগুলো। তো সেটার জন্য ফ্লোরাইড টক্সিসিটির জন্য আমরা অনেক সময় দেখি দাঁতের ডেভেলপমেন্টে অনেক রকম প্রবলেম আসে, হুম ছোপ ছোপ মতো দেখতে পাওয়া যায়। হুম আমাদের এখানে ডেন্টিকে ওরকম টাইপের ট্রিটমেন্টও আমরা করে থাকি, যেখানে ফ্লোরাইড টক্সিসিটির জন্য দাঁত নষ্ট হয়ে গেছে, সেগুলোকে আমরা আবার নতুন করে তৈরি করার জন্য আমরা সব কাজ করেছি হুম। সেগুলোর, মানে যাতে বাচ্চার এস্থেটিক ভাবে ওগুলো রিকভারি হয়, আর পরবর্তীকালে কোনো ওগুলো থেকে সমস্যাও যাতে না হয়। তো ডক্টর বসাক, একটা সময় ছিল যখন ওই ট্যাপ কলের জল খাওয়া হতো বা জল কালেক্ট করে রেখে সেই জলটা খাওয়া হতো। এখন একটা ট্রেন্ড এসেছে যখন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারটা একটা ট্রেন্ডের মধ্যে চলে এসেছে, মানে বাইরে গেলেও প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার খাওয়া হচ্ছে। তো সেই ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে এই প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার খাওয়ার যে প্রবণতাটা, তো এর এর থেকে কি ফ্লোরাইডের পরিমাণটা যথেষ্ট পরিমাণে পাচ্ছে বাচ্চারা? না, অ্যাকচুয়ালি কিন্তু প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার বা যেটা আমাদের মিনারেল ওয়াটারের যে বোতলগুলো হয়, ওতে কিন্তু কোনো ফ্লোরাইড থাকে না। হুম ওগুলো একমাত্র আমাদের যেগুলো গভর্নমেন্ট থেকে যে মানে আমাদের যে ন্যাচারাল যে ওয়াটার হুম সাপ্লাইতে যে যতটা পরিমাণে ফ্লোরাইড অ্যাড করা হয়, হুম সেটা একদম ওই পরিমাণেই অ্যাড করা হয় যাতে কোনো শরীরে কোনো ক্ষতি না হয়। তো হুম সেই জলটা যদি আমরা না খাই,
তাহলে কিন্তু ফ্লোরাইডের একটা অভাবই থাকে বডির ভেতরে। আর সেটার জন্য কি হচ্ছে, দাঁতের ভেতরে যে মিনারেল গুলো তৈরি হচ্ছে, হুম যেগুলোর জন্য মানে ওই ফ্লোরো অ্যাপোটাইট যেটা বললাম, সেই জিনিসটা যদি না ভালো করে তৈরি হয়ে থাকে তাহলে কিন্তু ওটা থেকে প্রবলেমস হয়। তো সেই ক্ষেত্রে যদি যে বাচ্চারা ডিস্টিল ওয়াটার বলছি, মিনারেল ওয়াটার যদি বেসিক্যালি ওখানে খাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা নর্মালি কি সাজেস্ট করি ওদেরকে ফ্লোরিডেটেড টুথপেস্ট ইউজ করার জন্য, আচ্ছা যে টুথপেস্টে ফ্লোরাইড থাকবে। হুম নর্মালি আমাদের যেগুলো বড়দের জন্য যে টুথপেস্ট থাকে, ধরো কোলগেট হোক বা যে কোনো হুম অন্য হুম ব্র্যান্ডের থাকুক, অ্যাডাল্ট টুথপেস্টে আমরা নর্মালি 1000 ppm এর ওপর ফ্লোরাইড থাকে ওটাতে। এবারে ppm মানে হচ্ছে পার্টস পার মিলিয়ন। তো 1000 parts per million যদি ডোজেজ অফ ফ্লোরাইড যদি থাকছে একটা বড়দের টুথপেস্টের জন্য, সেটা অ্যাডাল্ট ডোজের জন্য ঠিক আছে, হুম কিন্তু বাচ্চাদের জন্য সেটা আবার চলবে না। দ্যাট ইজ আ লট মোর ফ্লোরাইড ওদের শরীরের জন্য। তো ওদের জন্য, বাচ্চাদের জন্য যে স্পেশাল পেস্টগুলো আসে, হুম সেইগুলোতে নর্মালি ফ্লোরাইড কন্টেন্টটা 500 থেকে 600-র মধ্যেই হয়। আর কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো কোম্পানি 500-র কমেও রাখে। তো হুম সেই ক্ষেত্রে ওই ডোজেসটা 458 বা 500 ppm যদি থাকে, সেইটা হচ্ছে বাচ্চাদের জন্য একদম সঠিক ডোজ। তো বাচ্চাদের জন্য ওই স্পেশাল টুথপেস্টগুলো ইউজ করা ইম্পর্টেন্ট হয়। একদমই তো। অর্থাৎ ডক্টর বসাক আপনি বলছেন যে অনেক মা-বাবারাই তো রয়েছেন যে যেই টুথপেস্টটা ফ্যামিলিতে ইউজ হচ্ছে সেটা দিয়েই বাচ্চাকে ব্রাশ করাচ্ছেন। অর্থাৎ সেখানে বাচ্চাদের ক্ষতি হচ্ছে। ডেফিনেটলি হচ্ছে। ওই জন্য আমরা নর্মালি সাজেস্ট করি বাচ্চাদের জন্য এই পেস্টগুলো নর্মালি 6 to 7 years অব্দি ইউজ করার জন্য, হুম, ম্যাক্সিমাম 8 অব্দি ওরা ইউজ করুক। 8-এর পর আস্তে আস্তে করে যদি অ্যাডাল্ট টুথপেস্টে শিফট হয়ে যায়, কোনো হুম, অসুবিধা হয় না নর্মালি। কারণ কি তার মধ্যে মোটামুটি ডেভেলপমেন্ট প্রসেসটা অনেকটাই এগিয়ে গিয়ে থাকে। তো আর খুব একটা বেশি ডেভেলপমেন্টাল ডিফেক্টস আমরা কিছু সেরকম দেখতে পাই না। কিন্তু হুম। তাও আমরা চেষ্টা করি বাবা মাদের বোঝানোর জন্য যে বাচ্চাদের টুথপেস্টটা বাচ্চাদের মানে ওই 10 বছর বা 12 বছর অব্দি ইউজ করতেই পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু মিনিমাম 8 বছর অব্দি আমরা সবসময় সাজেস্ট করি যে ওটা আচ্ছা। যেন ইউজ করে। তো সেই ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে এই যে ফ্লোরাইড নিয়ে যে কথা বলছিলাম, অনেক দেশে কিন্তু অ্যান্টি ফ্লোরাইড মুভমেন্টও দেখা যাচ্ছে। তো একজন শিশুদন্ত বিশেষজ্ঞ হিসেবে আপনি এই বিষয়টা নিয়ে কি বলবেন? এই নো ফ্লোরাইড মুভমেন্টটা অনেক জায়গাতেই হচ্ছে, বাট ইট ইজ নট সাইন্টিফিক্যালি প্রুভেন। মানে আমার মনে হয় যে লোকের ওই ভয়ের থেকে বেশি সায়েন্সের ওপর একটু বিশ্বাস হুম, করাটা দরকার। কারণ কি যদি আমরা মানে দেখেছি অনেক স্টাডিজে আমরা দেখেছি যে ফ্লোরাইড যদি সঠিক পরিমাণে যদি ইনটেক থাকে, তাহলে কিন্তু কোনো অসুবিধা হয় না। হুম, আর আমাদের গভর্নমেন্ট বা অন্য কোনো দেশেরও যদি গভর্নমেন্ট ওগুলো রেগুলেট করছে, সবসময় ওরা সায়েন্সের মানে মাধ্যমেই জিনিসটা রেগুলেট করেই করছে, যাতে প্রপার ডোজেসটা সবার জন্য পৌঁছয় হুম। বেসিক্যালি। তো যদি সেইভাবে মানে সাইন্টিফিক ভাবে আমরা যদি দেখি, তাহলে কিন্তু কোনো ক্ষতি নেই। তো ভয় পাওয়ার থেকে সায়েন্সের উপর বিশ্বাস করাটা আমার মনে হয় বেশি ইম্পর্টেন্ট। একদমই। তবে আরেকটা বিষয় হচ্ছে একদম ছোট বয়স থেকেই মানে একদম কোলের বয়স থেকেই আমরা কিন্তু বাচ্চাদেরকে সাধারণত দেখি যে তারা আঙুল চুষছে। কিংবা মা-বাবারা অনেক সময় প্যাসিফায়ার দিয়ে দেয় মুখের মধ্যে। তো এই প্যাসিফায়ার মুখে নিয়ে রাখা বা এই আঙুল চোষার ক্ষেত্রে এইটা বাচ্চাদের কতটা এই অভ্যেসটা কতটুকু লিমিটেড থাকা জরুরি? নর্মালি আঙুল চোষা বা থাম সাকিং জায়গায় আমরা বলি, হুম, এটা নর্মালি 3 বছর বয়স অব্দি নর্মাল। হুম, যদি 3 বছর বয়সের মধ্যে বাচ্চা প্যাসিফায়ারও ইউজ করছে, তাতেও কোনো অসুবিধা নেই। কিন্তু প্যাসিফায়ারে যেন কোনো চিনি টিনি কিছু লাগে হুম, বা সুগার কোটেড যেন না হয়। সুগার কোটেড হলেই কিন্তু ক্যাভিটিরও একটা প্রবলেম থাকবে। হুম, নর্মালি এবারে থাম সাকিং বা এই আঙুল চোষা থেকে যেটা মেইন প্রবলেমটা আমরা দেখি হচ্ছে, হুম, যদি 3 বছরের বেশি অব্দি এটা বাচ্চা কন্টিনিউ করে, হুম। তাহলে নর্মালি কি হয়, ওগুলো থেকে আস্তে আস্তে করে দাঁতের সেটিং এর প্রবলেম হয়। দাঁত, আচ্ছা। সামনের দাঁতগুলো নিচে আর ওপরের আর নিচের দুটোই সামনের দিকে আস্তে আস্তে করে একটুখানি এগিয়ে আসার চেষ্টা করে। হুম, কারণ কি ওই হুম, আঙুলের যে প্রেশারটা পড়ে দাঁতের ওপর, সেটা থেকে আস্তে আস্তে করে ওই গ্রোথের ওখানটাতে এফেক্ট করে। তো হুম, দাঁতের সেটিংটাও নষ্ট হয়ে যায়, প্লাস আমাদের যে ধরুন ডেভেলপমেন্ট যখন হচ্ছে ওই টাইমটাতে একটা অ্যাবনর্মাল প্রেশার যেহেতু পড়ছে হুম, আঙুলের, সেটার জন্য কি হয়, মুখের ভেতরে যে আমাদের হাড়ের যে গঠনটা থাকে সেটাও আস্তে আস্তে করে একটুখানি চেঞ্জ হয়। হুম, তো সেগুলোর জন্য পরবর্তীকালে বাচ্চার কিন্তু অনেক রকম প্রবলেমস ডেভেলপ করতে পারে। যেমন একটা ওপেন বাইট বলে একটা জিনিস হয়, হুম, যেখানে সামনের দাঁতগুলো ওপরে আর নিচে কোনো মতেই
একে অপরের সাথে কন্ট্যাক্টে আসে না, যেটা একেবারেই অ্যাবনর্মাল। সেটার জন্য মুখের অ্যাপিয়ারেন্সটা, এস্থেটিক্সগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। পরবর্তীকালে বাচ্চাকে আরো বড় হয়ে আবার সেই অর্থোডন্টিক ট্রিটমেন্ট করে ওগুলোকে কারেকশন করতে হয়। সেটা বাচ্চার জন্য একটা হ্যাসেল, বাবা মাদের জন্য একটা হ্যাসেল। তো এই জিনিসগুলো একটুখানি ওদেরকে বুঝিয়ে দেওয়াটা আই ফিল ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এই প্যাসিফায়ার বা আঙুল চোষার অভ্যেসটা কোথাও কি তাদের মানসিকভাবেও কোনোভাবে একটা প্রভাব ফেলছে? নর্মালি ওরা মানে বাচ্চারা আঙুল চোষার এটা করে অ্যাজ আ সাইকোলজিক্যাল ওয়ে অফ মানে সেপারেটিং ফ্রম দ্য মাদার। ঠিক আছে, তো মানে সবসময় তো আর ওরা মানে ব্রেস্ট ফিডিং করতে একদম। পারছে না, তো ওই জন্য মার থেকে যে সেপারেশনটা হচ্ছে বা একটা বা এনি কাইন্ড অফ স্ট্রেস অলসো দ্যাট দে মাইট বি ফিলিং এট দ্যাট পয়েন্ট, তো সেই জিনিসগুলো ওরা মানে ওভারকাম করার জন্য নর্মালি থাম সাকিং হ্যাবিটে আস্তে আস্তে করে ওরা চলে যায়। কিন্তু ওই হ্যাবিটটা ভাঙাটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, যাতে 3 বছরের বেশি যেন না থাকে। সো নর্মালি আমরা 3 বছর অবধি কিছু বলি না, কিন্তু 3 বছরের পরেও যদি বাচ্চা দেখছি যে 6 বছর বা 7 বছর বয়স হয়ে গেছে তখনও থামছে না, তখন আমরা সেরকম আমরা অ্যাপ্লায়েন্স বা কিছু একটা দিয়ে, মানে হ্যাবিট ব্রেকিং অ্যাপ্লায়েন্স বলে জিনিস হয়, সেইগুলো দিয়ে আমরা নর্মালি বাচ্চাদের ওই হ্যাবিটটা ভেঙে দেওয়ার চেষ্টা করি। এরকম আমরা এখানে ডেন্টিকে অনেক কটাই কেস আমরা করেছি যেখানে আমরা হ্যাবিট ব্রেকিং অ্যাপ্লায়েন্সেস দিয়েছি। দিয়ে টাইম লাগে ডেফিনেটলি, ওটা একদিনের মধ্যে তো ওগুলো হ্যাবিটটা তো ভেঙে যাবে না, কিন্তু আস্তে আস্তে করে ওভার টাইম 6 মাসের মধ্যে আমরা দেখি বাচ্চা আস্তে আস্তে ওই হ্যাবিটটা ছেড়ে যায়। ছেড়ে যাওয়ার পরেই কিন্তু আমাদের, যেহেতু বাচ্চা তখনও ডেভেলপমেন্টাল স্টেজে থাকে, একটা নানা রকম চেঞ্জেস প্রত্যেক সময়ই হচ্ছে ওই টাইমটাতে, তো সেগুলো থেকে আমরা দেখি যে আস্তে আস্তে করে তোমার মানে গ্রোথের এটার প্রসেসটা চলতে চলতে যে মানে চেঞ্জেসগুলো এসছে ওগুলো কিছুটা সেলফ কারেক্টিং জায়গাতে এসে কারেকশন হয়, কিন্তু কিছু কিছু জায়গায় হয়তো যেখানে হচ্ছে না সেই ক্ষেত্রে তখন আমাদের ট্রিটমেন্টের কথা ভাবতে হয়। তো আরেকটা বিষয় হচ্ছে গিয়ে এই যে বেবি টুথ বা মিল্ক টুথ বা দুধের দাঁত যেটাকে বলে, হুম। এই দাঁতগুলোকে অনেকটা মানে গুরুত্বপূর্ণ নয় বলে ধরে থাকেন অভিভাবকরা। এই ধারণাটা কতটা ভুল, আর এর পরবর্তী কনসিকুয়েন্স কি হতে পারে? মিল্ক টিথ আমার তো মনে হয় সব থেকে ইম্পর্টেন্ট, কারণ কি প্রথম দাঁত বাচ্চা তখন প্রথম ওগুলো দিয়ে চেবানো শিখছে, ওগুলো দিয়ে কি করে ওর মানে দাঁতের দেখাশোনা করবে সেগুলো ওখানেই শিখছে। প্লাস এই দাঁতগুলো ওর পরবর্তীকালে যখন ও বড় হচ্ছে সেগুলো কিভাবে মানে ওর যে পার্মানেন্ট দাঁতগুলো যেগুলো বেরোবে সেগুলো এই দাঁতের গাইডেন্সেই কিন্তু বেরোয়। তো ওই জন্য সবসময় এই দাঁতগুলোকে আমাদের প্রিজার্ভ করাটা সব থেকে ইম্পর্টেন্ট হয়। আগেকার দিনের থট ছিল যে ঠিক আছে দুধের দাঁত অসুবিধা হচ্ছে তুলে দাও, কিন্তু এখন আমরা সেই দিকে আর যাই না। আমরা সবসময় চেষ্টা করি যে না, যদি কোনো প্রবলেম হচ্ছে সেটাকে ট্রিটমেন্ট করে আমরা দাঁতটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি, যাতে ওই দাঁতটাই ওই পরবর্তী কালে যে পার্মানেন্ট দাঁতটা বেরোবে সেটার জায়গাটাও ধরে রাখে। প্লাস ওই দাঁতটা যদি আগে চলে যায় সেটার জন্য কি নানা রকম ধরো মানে গ্রোথেও এফেক্ট করে, দাঁতের পজিশন চেঞ্জ হয়ে যায়, দাঁত এবড়ো খেবড়ো হয়ে বেরোয়। তো সেই জিনিসগুলো যাতে না হয় সেটার জন্য আমরা চেষ্টা করি সবসময় যে ওই দাঁতটাকে মেনটেন করে রাখার জন্য যতদিন সম্ভব। এবারে কোনো কোনো ক্ষেত্রে হয়তো যেখানে আমরা সেই দাঁতটাকে ট্রিটমেন্ট করে রাখতে পারছি না, তখন আমরা তার অল্টারনেটিভ কিছু ট্রিটমেন্ট আমরা করি, যেখানে আমরা স্পেস মেনটেনার বলে একটা অ্যাপ্লায়েন্স হয় সেগুলো আমরা তৈরি করে দিই ওই জায়গাটাকে বেসিক্যালি ধরে রাখার জন্য। ওই জায়গাটা যদি ধরে রাখতে পারি পরবর্তীকালে যে পার্মানেন্ট দাঁতটা আসছে সেটা খুব সুন্দর করে ওই জায়গার ভেতরেই বেরিয়ে আসতে পারে, কোনো সেটিংয়ের তখন প্রবলেম হয় না। বাচ্চাকেও তাহলে পরবর্তীকালে অর্থোডন্টিক ট্রিটমেন্ট বা ওইসবের কোনো মানে দিকে দৌড়তে হবে না। তো আপনার কি মনে হয় বাচ্চাদের ডেন্টাল চেকআপটা বা ডেন্টাল কেয়ারটা কবে, মানে কোন সময় থেকে করা উচিত? আইডিয়ালি বাচ্চার ডেন্টাল চেক আপ শুরু হওয়া উচিত যখন প্রথম বাবা মারা দেখতে পাচ্ছে যে মুখের ভেতরে দাঁত বেরোচ্ছে। এবারে অন অ্যান অ্যাভারেজ ওটা 8 মাস থেকে 12 মাসের মধ্যে প্রথম দাঁত বেরিয়ে পড়ে। কোনো কোনো ক্ষেত্রে ওটা আগেও হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে ওটা একটু ডিলেও হতে পারে, কিন্তু তাতে কোনো ক্ষতি নেই। কিন্তু যেই মুহূর্তে বাবা মারা দেখতে পাচ্ছে যে একটা দাঁত আস্তে আস্তে বাচ্চার এবারে বেরোনো শুরু হচ্ছে, সেই টাইম থেকেই ডেন্টাল চেক আপ শুরু করা উচিত। আমাদের একটা আমেরিকান অ্যাসোসিয়েশন অফ পিডিয়াট্রিক ডেন্টিস্ট্রি একটা গাইডলাইন্স আছে, সেখানে ওরা বলে দ্য ফার্স্ট ডেন্টাল চেক আপ শুড বি অ্যাট দ্য টাইম অফ দ্য ইরাপশন অফ দ্য ফার্স্ট টুথ। আর এটা একদম গাইডলাইন্সেই আমাদের চলে এসে, অ্যান্ড ইট হ্যাজ বিন দেয়ার ফর মোর দেন 30 years নাও। তো এটাই এখন আমরা ফলো করি।
আর আমরা চেষ্টাও করি এই জিনিসটাকেই সব বাবা মাদের বোঝানোর জন্য, যাতে ওরা অ্যাওয়্যার থাকে। স্পেশালি বাচ্চার ডেলিভারি টাইম থেকেই আমরা নর্মালি ধরুন যেসব হসপিটাল প্র্যাকটিসে আমরা আছি, সেখানে আমরা তো ডেলিভারি টাইম থেকেই আমরা বাচ্চাদের বাবা মার সাথে একটা মানে কন্ট্যাক্ট রাখি, যাতে ওদেরকে আমরা এডুকেট করতে পারি হুম। এইসব ব্যাপারে। কারণ কি আমাদের এখানে মেইন প্রবলেমটা হয়ে গেছে অ্যাওয়ারনেসের প্রবলেম। অ্যাওয়ারনেস নেই বলেই, যেটা তুমি এর আগেও জিজ্ঞেস করলে যে দুধের দাঁত কেন ইম্পর্টেন্ট, মানে একদম। মানে বাচ্চা অনেকে জানে না। সেই জিনিসটা ওই টাইম থেকে আমরা যদি এডুকেট করতে পারি বাবা মাদের যে না এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আপনাদের এইটার ওপর খেয়াল রাখতেই হবে, তাহলে কিন্তু বাবা মারা এডুকেটেড থাকলে ওরাও কিন্তু অনেক বেশি অ্যাওয়্যার থাকলে ওরাও কিছু ছোট প্রবলেম দেখলেই সঙ্গে সঙ্গে ওর ডাক্তারের কাছে আমাদের কাছে যদি নিয়ে আসতে পারে, আমরা আর্লি যত ধরতে পারবো প্রবলেমটা, তত কম অসুবিধে বাচ্চার জন্য, হুম। তত কম ঝামেলা বাবা মার জন্য। একদমই। তবে ডক্টর বসাক, এটা সম্ভবত আমার শেষ প্রশ্ন হবে, কারণ আমরা আমাদের এই এপিসোডের প্রায় শেষের দিকে চলে এসেছি। আজকের আমাদের এই আলোচনার পর এই বাচ্চাদের দাঁতের কেয়ার করার উপরে আপনি অভিভাবকদের উদ্দেশ্যে, বিশেষ করে মা বাবাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? কিছু কিছু পয়েন্ট আমি ডেফিনেটলি বলবো। ফার্স্ট, আমি বলবো যে সব থেকে বেশি হচ্ছে ব্রাশ করাটা দিনে 2 বার করে। সকালে একবার ব্রাশ করা, রাত্রিরে একবার ব্রাশ করা। এর মধ্যে অনেকে ভাবে যে রাত্রিরে ব্রাশ করাটা ঠিক আছে, মাঝে মধ্যে স্কিপ করলে চলবে, কিন্তু সারাদিন যা খাওয়া দাওয়া করছে বাচ্চা, খাবারের ফুড পার্টিকেলসগুলো দাঁতের গ্যাপে গ্যাপে আটকে থাকে, কোথাও না কোথাও লেগে থাকে। তো সেইগুলোকে রাত্রিবেলা ক্লিন করে শোয়াটা সব থেকে ইম্পর্টেন্ট। যদি সেগুলোকে না ক্লিন করা হয়, সারা রাত ধরে মুখের ভেতরে যে জীবাণুগুলো আছে সেগুলোর ওপর অ্যাক্ট করতে পারে, করে সেই অ্যাসিড তৈরি করতে পারে, আর ওগুলো থেকেই ম্যাক্সিমাম ক্যাভিটিগুলো তৈরি হয়। সেকেন্ড যেটা আমি পয়েন্টটা বলবো হচ্ছে বাচ্চাদের ব্রাশিং, ব্রাশিং টেকনিকটার উপরে। ব্রাশিং টেকনিকটা একটুখানি বাচ্চাদেরকে সুপারভাইজ করতে হয়, কারণ কি ওরা তো অনেক ছোট, ওরা অতটা বুঝতে পারে না যে কিভাবে ব্রাশ করবে। নর্মালি ওদের টেন্ডেন্সি থাকে জাস্ট ব্রাশটা নিয়ে ডান দিক বাঁ দিক করে একটুখানি ঘষে নেওয়া, কিন্তু তাতে ভালো করে পরিষ্কারটা হয় না, হয়ে উঠতে পারে না বলেই ক্যাভিটির হওয়ার সম্ভাবনাটা বাড়ে। তো বাবা মাদের আমরা সবসময় অ্যাডভাইস করি যে মিনিমাম 7 to 8 years অফ এজ অবধি একটু ব্রাশিংটা সুপারভাইজ করতে হবে। এছাড়া একটু সুগার মানে ফুডের ইনটেকটা একটু রেগুলেট করাটা খুব ইম্পর্টেন্ট। একদম বারণ করবে না যে চকলেট আইসক্রিম দেবেন না, কিন্তু দিলেও সেটাকে একদম মানে পরিমাণে যেন কম কম করে থাকে। আর খাওয়ার পরে যেন ইমিডিয়েটলি একটুখানি মানে ব্রাশ করে নিতে পারলে খুবই ভালো, নাহলে অ্যাটলিস্ট মুখটা একটু কুলকুচি করে ধুয়ে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। আর রাত্রিবেলা ব্রাশিংটার ওপর এমফাসাইজ করাটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা হবে হচ্ছে একটু আপনারা মাঝে মধ্যে একটু পিরিয়ডিকলি আমাদের ডেন্টিস্টের কাছে একটু চেক আপ রাখুন, যাতে আমরা একদম ছোটতে ছোট প্রবলেমকে আমরা যদি ইমিডিয়েটলি দেখতে পারি, সেই জায়গাতে আমরা ওটাকে রুখে দিতে পারবো। আর আমরা আপনাদের আরো বেটার ওখানে গাইডও করতে পারবো যে কিভাবে জিনিসটা আপনারা আরো ভালো মেনটেন করতে পারবেন। কারণ কি সবার জন্য তো এক জিনিস হয় না, কারোর জন্য হয়তো খাবার টাইমটা একটা প্রবলেম থাকে, কারোর জন্য হয়তো সুগার ইনটেকটা বেশি থাকে। তো আমরা তাহলে সেই মতো আপনাদের গাইড করতে পারবো। আর খাবার টাইমটাও, যেটা আমি বলছিলাম যে একটুখানি রেগুলেট করাটা ইম্পর্টেন্ট, যেন বাচ্চারা সারাক্ষণ ফোন দেখতে দেখতে না খায়। যদি দেখতে দেখতে খাচ্ছেও, টাইমটা যেন 15 থেকে 20 মিনিটের মধ্যে যদি শেষ করতে পারে, ওটা আইডিয়াল। ম্যাক্সিমাম ½ an hour, তার থেকে বেশি যেন না যায়। এবার সেই কটা পয়েন্টই মানে সব থেকে ইম্পর্টেন্ট, বাকি তো তারপরে আমরা আছি দেখে নেওয়ার জন্য। একদমই। ডক্টর বসাক, আপনার সঙ্গে কথা বলে সত্যিই খুব ভালো লাগলো। খুবই সিম্পল আজকের এই টপিকটা ছিল, বাট এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময়ই এটা কিন্তু নেগলেক্ট হয়ে যায় অভিভাবকদের দ্বারা। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। বাচ্চাদের কথা বলে লাভ নেই, তারা ছোট থাকে, তারা নিজেদের সমস্যা সেভাবে বলতে পারে না। তার জন্য আপনাকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ এতটা থ্যাংক ইউ খোলাখুলি সো মাচ, আমাদের থ্যাংক সঙ্গে ইউ সো কথা মাচ বলার ফর জন্য। হ্যাভিং মি। It was very good, মানে felt very good to express my thoughts also. থ্যাংক ইউ। Thank you. তাহলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবো, আমাদের আজকের এই এপিসোড থেকে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা অন্য কোনো স্বাস্থ্য সমস্যা থাকে, তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানান। আর আগামীতে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে থাকবো। আজ এ পর্যন্তই। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন দ্য ওয়াল নিউজ, কারণ খবর এখন এখানেই। নমস্কার।